হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসসিওয়ালা। তো সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবিপিএসসিওয়ালাতে। এদিকে পিছনে তোমরা কি দেখতে পাচ্ছ ক্রিসমাস আর নিউ ইয়ার সেলিব্রেশন চলছে। আমাদের বিভিন্ন ব্যাচেসগুলোর অনেক দাম কমিয়ে দেওয়া হয়েছে এই ক্রিসমাস আর নিউ ইয়ার উপলক্ষে। তোমরা যেই ব্যাচের জন্য ইন্টারেস্টেড গিয়ে জয়েন করতে পারো, এখানে ব্যাচগুলো লিস্ট করা হয়েছে। যেরকম উত্তরণ ব্যাচ এসএসসি জন্য রয়েছে, টার্গেট ডাব্লিউবিসিএস প্রিলিমস ব্যাচ, পিএসসি মিসলিনিয়াস 2023-এর ব্যাচ, দুরন্ত এক্সপ্রেস 2.0 চলছে, সক্ষম 2.0 চলছে, অপরাজিত মহাপ্যাক রয়েছে, 1 বছরের, 1.5 বছরের আর 2 বছরের ব্যাচ রয়েছে। তো আমরা আজকে এখানে কেন রয়েছি? আমরা আজকে এখানে রয়েছি আমাদের টপ 500 এমসিকিউ সিরিজটা শুরু করেছি। সেটা অনেকে ভালো ভালো কমেন্ট দিয়েছে, সেরকমই তোমরা ইন্টারাক্ট করো এখানে। আর যা দরকার, কি লাগবে, কী ধরনের কোশ্চেন লাগে, সেই কমেন্টে তোমরা জানাবে। তো সেই সিরিজের 2 নম্বর লেকচার আজকে আমরা নিয়ে চলে এসেছি, সেটার ক্লাসটা আজকে করাবো, ঠিক আছে? তার সহিত তোমাদেরকে আজকে বলে দিই যে বিভিন্ন আমাদের এক্সামের নোটিফিকেশান চলে এসছে বাবু। তোমাদের দেখো গ্রুপ ডির নোটিফিকেশান চলতে আসছে, মানে আরআরবি গ্রুপ ডিটা। এসএসসি নোটিফিকেশান অলরেডি বেরিয়ে গেছে, যেহেতু তার ভিত্তিতে আমাদের ব্যাচগুলো চলছে। এই ব্যাচ তোমাদের জন্য ফ্রি ব্যাচ নেওয়া হচ্ছে, আমি সিরিজ করছি জিকে জিএসের তোমাদের জন্য, যাতে তোমাদের লাভ হয়। তার সঙ্গে সঙ্গে প্লাস আমাদের মোটর ভেহিকল ইন্সপেক্টরের ব্যাচ চলে এসে, এই ব্যাচ বলছি তোমাদের নোটিফিকেশান চলে এসছে। সঙ্গে সঙ্গে আর কি পিএসসি মিসলিনিয়াস আর ক্লার্কশিপের ইন্ডাকটিভ যে মানে ছোট একটা শর্ট নোটিশের নোটিফিকেশান অলরেডি চলে এসেছে। তো এই সমস্ত এক্সাম লাইন আপ হয়ে গেছে। আর কিসের জন্য ওয়েট করছো? তাড়াতাড়ি একটু নিজের পড়াটাকে এগিয়ে নিয়ে যাও। তোমার যে প্রস্তুতি এক্সামে রয়েছে সমস্ত জিনিসকে এগিয়ে নিয়ে যাও। আর তোমাদের সঙ্গে সবসময় পাশে রয়েছে ডাব্লিউবিপিএসসিওয়ালা পিডব্লিউ, ঠিক আছে? তো চলো, আজকে যেটা আমাদের রয়েছে লেকচার নাম্বার 2, টপিক আমাদের পার্ট 2 থাকবে। পার্ট 2-র মধ্যে আমরা কি করছি, টপ 500 এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ আজকে আমরা ধরবো। টপ 500 যে এমসিকিউগুলো হয়, সেই টপ 500 এমসিকিউর মধ্যে আজকে সেকেন্ড পার্ট আমরা করব। তারপরে এখানে ডিসকাশন করব, অবশ্যই কমেন্টে জানাবে, যেগুলো হোমওয়ার্ক দেওয়া হবে খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক? চলো, সেকেন্ড পার্ট আজকে প্রথম কোশ্চেনই দিয়ে দিয়েছে। প্রথম কোশ্চেন কি দিচ্ছে, উদয়গিরি আর খণ্ডগিরি বিখ্যাত গুহাগুলি এখানে অবস্থিত। কোথায় রয়েছে উদয়গিরি আর খণ্ডগিরি গুহাগুলো? কোথায় রয়েছে, কোথায় কেভসগুলো পাওয়া যায়? তো অপশানে তুমি দেখতে পাচ্ছ ত্রিপুরা, উত্তরাখণ্ড, উড়িষ্যা নাকি ছত্তিশগড়। তো উদয়গিরি আর খণ্ডগিরি খুব মানে ইম্পর্টেন্ট কেভসের মধ্যে পড়ে, জৈনিজমদের সময়কালে থেকে জানা যায়। সেই গুহাগুলো কোথায় রয়েছে? তো বাবু তোমরা এখানে অ্যান্সার দিয়ে দেবে, উড়িষ্যাতে রয়েছে। কোথায় রয়েছে? উড়িষ্যাতে। কোথায় রয়েছে? উড়িষ্যাতে, ঠিক? তো উদয়গিরি আর খণ্ডগিরি কেভস, দে আর বেসিকলি রিলেটেড টু, তো বলবে রিলেটেড টু জৈনিজম। এখানে কেভ নাম্বার রয়েছে, তোমরা বলবে যে রিলেটেড টু জৈনিজম রয়েছে কি না। তো জৈনিজমে কোন কেভ নাম্বার, গুহা নাম্বার কোনটা, কোন কেভগুলো রিলেটেড টু জৈনিজম, এখানে তুমি আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক? উদয়গিরি আর খণ্ডগিরি সম্বন্ধে ক্লিয়ার, ঠিক আছে? দেখো নেক্সট, দেখো এখানে একটু স্ট্যাটিক পড়ি। তো ত্রিপুরার ক্যাপিটাল কি? তো বলবে আগরতলা। আগরতলা। উত্তরাখণ্ডের ক্যাপিটাল কি? দেহরাদুন। এইদিকে উড়িষ্যার ক্যাপিটাল কি? ভুবনেশ্বর। তোমরা অবশ্যই জানো সবাই। আর নেক্সট ছত্তিশগড়ের ক্যাপিটাল কি? তো রায়পুর। দেখো স্ট্যাটিক মুখস্থ করা শুরু করেছি। নেক্সট তোমাদের জন্য হোমওয়ার্ক দেব, তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক ছাড়বো যে এই প্রত্যেকটা স্টেটের সিএম আর গভর্নর নাম আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। সিএম আর গভর্নরের নাম অনেক স্টুডেন্ট আমাকে জানিয়েছে কমেন্টে, কল্যাণী রয়, কৃষ্ণা, এরা অনেকে মেসেজ মানে কমেন্টে জানিয়েছে, আমি দেখে আসলাম এক্ষুনি। তো সেখানে তোমরা এখানে বলবো, যেরকম ধরে রাখো উড়িষ্যার সিএম চেঞ্জ হয়ে গেছে মোহনচরণ মাঝি, এটা মনে রাখতে হবে। ছত্তিশগড়েও রিসেন্ট সিএম চেঞ্জ হচ্ছে, উত্তরাখণ্ড আর ত্রিপুরা, এই সমস্ত নামগুলো তোমাকে কমেন্টে জানাতে হবে, ঠিক? তো প্রথম কোশ্চেন গেল আমাদের। এগিয়ে চলি নেক্সট কোশ্চেনে। মেমলুক স্টাইল অফ আর্কিটেকচার বিলংস টু হুইচ ডাইনেস্টি? বলছে মামেলুক হস্তশৈলীগুলো, ঠিক? সেই শিল্পীগুলো যে হতো, সেটা কোন ডাইনেস্টিকে বিলং করছে, কোন রাজবংশের অন্তর্গতে আসছে, এটা হলো প্রশ্নটা। মেমলুক নাম যদি শুনে থাকো, তাহলে আমরা পড়ি হিস্ট্রিতে মামলুক ডাইনেস্টি, পড়ি কিনা? মামলুক ডাইনেস্টি। তো সিমিলারলি মামলুক থেকে এখানে বেরোবে। এবার দেখো ওই মামলুক ডাইনেস্টিকে আমরা বিভিন্ন নামে জানি, নাম শুনবে। স্লেভ ডাইনেস্টি অবশ্যই শুনেছ, স্লেভ ডাইনেস্টি। তারপরে এখানে তুমি নাম শুনেছ মামলুক ডাইনেস্টি, একই নাম। গুলাম বংশ বলা হয়। তারপরে শুনেছ ইলবারি ডাইনেস্টি। এই সমস্ত একাই না, একজনেরই নাম, মানে একটা ডাইনেস্টি বা একটা রাজবংশেরই নাম। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি বাবু? এখানে অ্যান্সার আমাদের স্লেভ ডাইনেস্টি হয়ে যাবে। কি হয়ে যাবে? স্লেভ ডাইনেস্টি, ঠিক? নেক্সট দেখো, আচ্ছা
বাকি এখানে অপশন দিয়েছে, অপশন সবসময় পড়তে হবে। দেখো লোধি ডাইনেস্টির ফাউন্ডার কে, তো বলবে বাহলোল লোধি, বাহলোল লোধি। যতটুকু পারি আমরা অপশন ওয়াইজ করতে হবে, যতটুকু পারি অপশন ওয়াইজ করতে হবে। বাহলোল লোধি। খিলজি ডাইনেস্টির ফাউন্ডার কি, তো বলবে জালালউদ্দিন খিলজি, জালালউদ্দিন খিলজি। আর এদিকে তুগলক ডাইনেস্টির ঘিয়াসুদ্দিন তুগলক, ঘিয়াসুদ্দিন তুগলক, কি হয়ে যাবে, ঘিয়াসুদ্দিন তুগলক। তো এই সমস্ত নাম হয়ে গেল তোমাদের ডাইনেস্টির ফাউন্ডারগুলো, ঠিক। স্লেভ ডাইনেস্টির ফাউন্ডার বলিনি, তোমরা মনে রাখবে কুতুবউদ্দিন আইবক, কুতুবউদ্দিন আইবক। তো এইভাবে যখন যাবে বাবু, আরও এখানে বিস্তৃত আলোচনা করা যায় যে লোধি বংশের কোন সালে এসেছিল, লোধি বংশের বাহলোল লোধি, সিকান্দার লোধি, ইব্রাহিম লোধি, শেষ। খিলজির ক্ষেত্রে কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, সেভাবে রাজিয়া সুলতান, নাসিরউদ্দিন মাহমুদ, বলবন, এরকম চলে যাবে। এইদিকে খিলজি ডাইনেস্টির ক্ষেত্রে তুমি বলবে জালালউদ্দিন খিলজি, তারপরে ফেমাস আলাউদ্দিন খিলজি, ওর জামাই ছিল ফেমাস আলাউদ্দিন খিলজি, তারপরে মুবারক শাহ খিলজি। তুগলকের ক্ষেত্রে এমবিটি মোহাম্মদ বিন তুগলক, পাগল রাজা যাকে বলা হয়, পাগল শাসক বলা হয় যাকে, ঠিক। তো এই সমস্ত নাম রাখবে, ঠিক, মনে রাখবে, ক্লিয়ার। চলো, আচ্ছা তোমাদের জন্য একটা কোশ্চেনের হোমওয়ার্ক দিই। এই কোশ্চেনটা আরআরবি গ্রুপ ডিতে এসেছিল। হু বিল্ট কুতুব মিনার, কুতুব মিনারকে কে বানিয়েছিল, এটা হলো প্রশ্ন। অপশন এ, অপশন কেন দেবো, তোমরা নিজে অ্যান্সার করবে, কমেন্টে জানাবে আমাকে। কোথায় জানাবে, ইন দ্য কমেন্ট বক্স আমাকে জানিও। দেখো তোমাদের জন্য একটা স্মাইল দিয়ে দিলাম, রেডি, এটা জানাতে হবে। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং বিল্ড দ্য ফার্স্ট ইউরোপিয়ান ফোর্ট ইন ইন্ডিয়া ইন দ্য ইয়ার 1503 সাল। 1503 সালে এসে প্রথম ইউরোপিয়ান দুর্গ বা ফোর্ট বলা হয় বা কিলা বলা হয়, সেটা কে বানিয়েছিল আমাদের দেশে 1503 সালে। তো যদি তুমি ভালো করে জেনে রাখো যে 1498-এ কে এসছে, তো বলবে পর্তুগিজরা এসছে। কোথা কে এসছে, পর্তুগিজরা এসছে। কালিকাটে ভাস্কো ডি গামা এসেছিল। কে এসেছিল, ভাস্কো ডি গামা, ভাস্কো ডা গামা এসেছিল কালিকাটে। আচ্ছা, আমি যদি দেখি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তবে এইভাবে বুঝতে পারবে যে কে কখন এসেছিল। এটা সিম্পল ট্রিকে মনে রাখবে, PDEDF। P ফর পর্তুগাল বা পর্তুগিজ, ঠিক, পর্তুগিজ। D ফর ডাচ, E ফর ইংলিশ, D ফর ড্যানিশ, and F ফর ফ্রান্স। এরা ইংরাজরা বা এরা ব্রিটিশ বা এরা ইউরোপিয়ানস বলতে পারো, এরা এসছে আমাদের দেশে প্রথমবার, ঠিক। এরা এসছে, দেখো 1500-র কাছাকাছি ম্যাক্সিমাম টাইম এরাই ছিল। এরা তো 1600 থেকে আসা শুরু করেছে। তাহলে এইখানে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, এখানে আমাদের অ্যান্সার যাবে পর্তুগিজ। এরা সর্বপ্রথম আমাদের দেশে দুর্গ বা কি ফোর্ট তৈরি করে 1503 সালে। আচ্ছা, এরা এসে আমাদেরকে বিভিন্ন জিনিস শিখিয়ে গেল। কি কি, দেখো, खेती শিখিয়ে গেল, চাষ শিখিয়ে গেল, টোব্যাকো, টমেটো, ক্যাসিউ, ক্যাসিউ বলতে কাজু, এই হলো ক্যাসিউ হয়ে গেল, টোব্যাকো, টমেটো, ক্যাসিউ। তারপরে তুমি মনে রাখবে কোকোনাট, ভালো কোয়ালিটির কোকোনাট আমাদেরকে দিয়ে গেল। এই সমস্ত শিখে গেল কারা, পর্তুগিজরা। পর্তুগিজ সর্বপ্রথম কবে এসছে, 1498। আমাকে বলো প্রশ্ন, হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য। হোমওয়ার্কটা হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ এস্টাবলিশড অন, কোন দিনে কোন সালে এস্টাবলিশ হয়েছে, কোন দিন কোন সাল, এটা ডে এটা ইয়ার, কোন সালে এস্টাবলিশড হয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কোন সালে এস্টাবলিশড হয়েছে। আবার একটা স্মাইলি দিয়ে দিলাম তোমাদের জন্য, স্মাইলির সাথে হেসে হেসে অ্যান্সার দিতে হবে, পড়াশোনা করতে হবে আমাদেরকে, ঠিক। তো এটা হয়ে গেল তোমাদের আরেক প্রশ্ন। নেক্সট প্রশ্ন চলে গেলাম, প্রশ্ন নম্বর 3। When was the first constituent assembly election held in India? প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইলেকশন কবে ভারতে হয়েছিল?
তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাজ কি ছিল যদি এটা বুঝতে পারো তাহলে তুমি ইলেকশনের ডেটও বুঝতে পারবে। কি বললাম, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাজ কি ছিল যদি এটা বুঝতে পারো তাহলে তোমরা কি বুঝতে পারবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশনও বুঝতে পারবে। এবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভার কাজ ছিল সংবিধানের গঠন করা। কি করা? সংবিধানের গঠন করা, সংবিধান তৈরি করা আমাদের দেশের। ঠিক, তো দেখো এটা প্রথমে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো প্রথমে কখন এসেছিল এটা যদি জানতে হয় তাহলে ফার্স্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এসেছিল ইন দ্য ইয়ার 1946, প্রথমে ইলেকশন হয়েছিল। ঠিক, প্রথম মিটিং মনে রাখবে, ফার্স্ট মিটিং অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 9th of December 1946 হয়। তারপরে তুমি রিজনিং আনো, রিজনিং স্যারকে তোমাদের সব্যসাচী শুভ্র স্যারকে নিয়ে আসো, সব্যসাচী স্যারকে শুভ্র স্যারকে +2 করো, তারপরে 11th of December 1946 সেকেন্ড মিটিং হয়। আবার রিজনিং স্যারকে ডাকো, আবার +2 করো মনে রাখার জন্য, 1946 এটা হয়ে যাবে 13ই ডিসেম্বর 1946। পরপর 3 দিন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মিটিং হয়, পরপর 3 দিন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মিটিং হয়। আচ্ছা, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মিটিং হয় এখানে কি হয়, এখানে কি হয়? তো প্রথম মিটিংয়ে তুমি মনে রাখবে যে এখানে টেম্পোরারি হেড বা প্রেসিডেন্ট বা চেয়ারম্যান কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? বলবে এস সিনহা, সচিদানন্দ সিনহাকে। নেক্সট 11 ডিসেম্বর 1920-তে পার্মানেন্ট প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে দেওয়া হয় বা পার্মানেন্ট হেড চেয়ারম্যান, সেটা হলো আর প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে 13ই ডিসেম্বর মিস্টার জওয়াহরলাল নেহরু, আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী, ইনি একটা রেজলিউশন পাস করেন, সেটাকে বলা হয় অবজেক্টিভ রেজলিউশন। কি নামে পাস করেন? অবজেক্টিভ রেজলিউশন। অবজেক্টিভ রেজলিউশন পাস করেছিলেন। আর সেটাই পরবর্তীকাল আমাদের দেশের প্রিএম্বল হয়ে গেল, প্রস্তাবনা বা প্রিএম্বল নামে আমরা জানি সেটাকে, প্রস্তাবনা অথবা প্রিএম্বল নামে আমরা জানি। এগিয়ে গেলাম নেক্সট প্রশ্ন তোমাদের জন্য, আবার একটা হোমওয়ার্ক। হু ওয়াজ দ্য চেয়ারম্যান, হু ওয়াজ দ্য চেয়ারম্যান, এখানে লিখে দিই চেয়ারম্যান, ভাই, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটি যে হয়েছিল সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল? এটা হলো তোমাদের প্রশ্ন। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল? এটা হলো প্রশ্ন। আবার একটা স্মাইলি, তোমাদেরকে আজকে স্মাইলি দিয়ে আজকে পড়াবো আমি। ক্লাস দেখবে, স্মাইল করবে আর পড়বে, জীবনে ভুলবে না। নেক্সট প্রশ্ন চলে যাই। নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন তোমাকে বলছে হুইচ অফ দ্য ফলোইং সেটস অফ আর্টিকেল, মানে নিচের কোনগুলো অনুচ্ছেদের মধ্যে এমার্জেন্সি প্রভিশন ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দেওয়া আছে। এমার্জেন্সি মানে জরুরি প্রবধানগুলো বা জরুরি বিধান, যে জরুরি বিধান রয়েছে আমাদের সংবিধান, জরুরি যেটা এমার্জেন্সি কাজে লাগে, এমার্জেন্সি পারপাসে হয়, সেটা কোন আর্টিকেলের মধ্যে দেওয়া রয়েছে, সেটা হলো প্রশ্নটা। চলো আগে তো বোঝো, আগে তো ব্যাকগ্রাউন্ডে যা ভাই, জিকে জিএস পড়ছি, কি পড়ছি? জিকে জিএস পড়ছি। আর জিকে জিএস পড়তে গেলে কিছু কিছু জিনিস ব্যাকগ্রাউন্ডে জানতে হয়। প্রথমে এমার্জেন্সি প্রভিশন, এমার্জেন্সি প্রভিশন আমাদের সংবিধানে রয়েছে, সেই জিনিসটা আমরা কোথায় থেকে নিয়ে এসেছি? তো বলবে আমরা নিয়ে এসেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সালে। এবার অনেকে বলে জার্মান কনস্টিটিউশন, না বাবু, এনেছি অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। নেক্সট বলছে কি, এটা তো এসে গেছে, নেক্সট এখানে কি বলছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে এসে গেছে। তারপরে এখানে যখন এমার্জেন্সি লাগু হয় তো আমি একটা প্রশ্ন আরও দেব, সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট, সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস, এইটা আমরা ওয়েমার কনস্টিটিউশন জার্মানি থেকে নিয়ে এসেছি, ওয়েমার কনস্টিটিউশন বা জার্মানির কনস্টিটিউশন থেকে নিয়ে এসেছি। এইবার আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে তোমাদের, জার্মানি থেকে নিয়ে এসেছি, ক্লিয়ার? তাহলে আমাদের কনস্টিটিউশনে ডিসাইড করা হয় ভাই যে পরপর কিছু প্রবধান বা কিছু বিধান দেওয়া যাক, যাতে আমাদের কেসে যে সমস্যাগুলো হয়,
যখন জরুরি বিধান লাগু হয় তো কি কি করা যাবে কি করা যাবে না সেই সমস্ত প্রভিশনসগুলো আমরা কিছু অনুচ্ছেদের মধ্যে রেখে দিয়েছি। সে অনুচ্ছেদের নাম্বারটা হলো 352 থেকে 360, 352 থেকে 360। আর্টিকেল 352 কি বোঝায়? আর্টিকেল 352 কি বোঝায়? তো বলবে আর্টিকেল 352 বোঝাচ্ছে তোমাকে ন্যাশনাল এমার্জেন্সি। কি বোঝাচ্ছে? ন্যাশনাল এমার্জেন্সি। নেক্সট, আমাদের দেশে আজ অবধি 3বার ন্যাশনাল এমার্জেন্সি লাগু হয়েছে। নেক্সট, আর্টিকেল 356 স্টেট এমার্জেন্সি বোঝাচ্ছে। এটা রাজ্যের মধ্যে লাগু হয়েছে, এটাকে আমরা অন্য একটা নামে জানি, সেটাকে আমরা জানি প্রেসিডেন্টস রুল নামে। কি নামে জানি? প্রেসিডেন্টস রুল। প্রেসিডেন্টস রুল নামে আমরা জানি। নেক্সট প্রশ্ন, আর্টিকেল 360 আমাদের দেশে সেটাকে ফিনান্সিয়াল ইমার্জেন্সি নামে আমরা জানি। ফিনান্সিয়াল এমার্জেন্সি। আর আজ অবধি আমাদের দেশে, এইখানেই কোশ্চেনটা মেরে দেব না, চলো বলে দিই তোমাদেরকে, তারপরে নেক্সট কোশ্চেনটা অন্য মারবো। আমাদের দেশে আজ অবধি 0 টাইমস, একবারও ফিনান্সিয়াল এমার্জেন্সি লাগু হয়নি, একবারও আজ অবধি লাগু হয়নি। ঠিক। নেক্সট নেক্সট কি বলছে, চলো প্রশ্ন, হুইচ FR ফান্ডামেন্টাল রাইটস আর নট সাসপেন্ডেড ডিউরিং এমার্জেন্সি। এমার্জেন্সি সময় কোন দুটো ফান্ডামেন্টাল রাইটসকে সাসপেন্ড করা যায় না ডিউরিং এমার্জেন্সি? এটা হলো তোমাদের হোমওয়ার্ক। এটা হলো তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্ক মানে কমেন্টে চাই, কোথায় চাই? কমেন্ট বক্সে চাই। হোমওয়ার্ক ইন কমেন্ট, আমাদের কমেন্ট বক্সে চাই। তাহলে তো বুঝতে পারবো কত পড়াশোনা করছো তোমরা, হ্যাঁ কি না? একটু ছোট করে দিতে হবে। চলো নেক্সট প্রশ্নে গেলাম। নেক্সট প্রশ্ন দেখলাম, হুইচ ভিটামিন ইজ সিনথেসাইজ ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট ইন আওয়ার বডি। আমাদের বডির মধ্যে, আমাদের শরীরের মধ্যে কোন ভিটামিনটা তৈরি হয়? সিনথেসাইজ মানে কোন ভিটামিন সংশ্লেষিত হয় সেটা তোমাকে বলছে। চলো কোশ্চেন দেখে নিলে, এবার দেখে নাও ভিটামিন কি কি রয়েছে যদি আমি লিখে দিই। তো বাবু ভিটামিন এ, বির কমপ্লেক্স রয়েছে, আর এই বির কমপ্লেক্সগুলো তোমরা ভালো করে কিন্তু পড়বে। CDE তোমাদের জন্য হোমওয়ার্ক এই চ্যাপ্টারে এটাই থাকবে যে এই সমস্ত ভিটামিনের ডেফিসিয়েন্সি ডিজিজগুলো পড়ে নাও, কারণ একটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসবেই আসবে। ডেফিসিয়েন্সি ডিজিজ যেটা রয়েছে এটা অবশ্যই করে নেবে, এখান থেকে তোমরা প্রশ্ন পাবেই পাবে। ভিটামিন এমন একটা চ্যাপ্টার যে পাবেই পাবে। ঠিক। তো এইখানে যে বলছে ভিটামিন, কোন ভিটামিন আমাদের শরীরের মধ্যে তৈরি হয়, তাহলে এটা হবে থ্রো সানলাইট বলেছে না, ভিটামিন ডি। কি হয়ে যাবে? ভিটামিন ডি হয়ে যাবে। নেক্সট দেখো, ভিটামিন ডি যদি ডেফিসিয়েন্সি বা কমই হয়ে যায় আমাদের, তাহলে রোগ হতে পারে। সেই ডেফিসিয়েন্সিটা কি হবে? ডেফিসিয়েন্সি কি হতে পারে? তুমি বলবে ডেফিসিয়েন্সি রিকেটস হতে পারে। রিকেটস একটা রোগ রয়েছে, বা রয়েছে অস্টিওমালেশিয়া। অস্টিওমালেশিয়া এটা হলো রোগ। এইদিকে ভিটামিন বি যদি B1 হতো, তাহলে এখানে হবে বেরি। ভিটামিন সি হলে স্কারভি হয়ে যায়, স্কারভি। আর ভিটামিন এ হলে নাইট ব্লাইন্ডনেস হয়ে যায়। নাইট ব্লাইন্ডনেস মানে রাত কানা। এই সমস্ত রোগগুলো হয় ভিটামিনের জন্য। এই যে সমস্ত ভিটামিন এখানে দেওয়া আছে বাবু, এটা যদি আমি তোমাদেরকে কেমিক্যাল নেম দিতে বলি তাহলে খুবই ভালো, তোমরা যদি মুখস্থ করতে পারো। আমি বলে দিচ্ছি, দেখো ভিটামিন বির কেমিক্যাল নেম হলো থিয়ামিন, ভিটামিন সির কেমিক্যাল নেম হলো অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডির কেমিক্যাল নেম হয়ে গেল ক্যালসিফেরল, আর ভিটামিন এর কেমিক্যাল নেম হলো রেটিনল। এই সমস্ত নাম হয়ে গেল। তোমাদের জন্য होमवर्क চলে এসছে, আবার होमवर्क सेशन। कमेंट में होमवर्क बोलने का, कमेंट देने का। कमेंट में होमवर्क क्या है?
xerophthalmia is caused due to the deficiency of কোশ্চেন মার্ক। জেরোপথেলমিয়া কিসের জন্য আমাদের শরীরে হয়? ভাই অনেক কটা স্মাইলি চলে এসছে, একটা দিয়ে স্মাইল করো না। আচ্ছা, এই যে পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম কি করে পাস করা হয়, খুবই চাপ না? এর তো লাখ লাখ হাজার হাজার লোক বসে, তাই না? কি করে পাস হবো? আরে ভাই পাস করতে পারবে, কোনো সমস্যা নেই। পাস করতে গেলে এরকম প্র্যাকটিস চাই। যদি এরকম প্র্যাকটিস করা শিখে নাও, চ্যাপ্টারগুলো পড়ে থিওরি করে তারপরে প্রত্যেকটা জিনিসগুলোকে যদি প্র্যাকটিস করা শিখে নাও, তাহলে আর কিছু বাকি থাকবে না। দেখো এত কিছু বের করা হচ্ছে, অনেক কিছু আরও বলা যায়, তুমি নিজে বের করা শিখো। এরকম আমি যে এগুলো কোশ্চেন দিচ্ছি, এগুলো সমস্ত কিছু কোথাও না কোথাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এখানে সমস্ত কিছু কোথাও না কোথা থেকে প্রিভিয়াস ইয়ার থেকে এসে, সব PYQ কোনো না কোনো এক্সামে এসছে, তাই তোমাদেরকে দেওয়া হচ্ছে, কাজ দেবে। নেক্সট, আফটার দ্য রিভোল্ট অফ 1857, 1857 সালে বিদ্রোহের পর, which of the following changes was not made? নেগেটিভ কোশ্চেন, দেখে নাও দেখে নাও, এরকম কোশ্চেনই ফাঁসায় তোমাকে। নট মেড বাই দ্য ইন ইন্ডিয়া বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। প্রথমে দেখো, যখন বিদ্রোহ হয়, রিভোল্ট অফ 1857 হয়, সেটা শুরু হয় কোথায় থেকে? তো বলবে 10ই মে 1857 সালে মেরঠ থেকে। কোথা থেকে? মেরঠ। এই বিদ্রোহটা এগিয়ে যাবে। তারপরে কি হয়, বিদ্রোহটাকে তো ব্রিটিশ সাপ্রেস করে ফেলবে। সাপ্রেস করার পর এখানে একটা অ্যাক্ট আসবে, যেটা বলা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। সেই আইনের মধ্যে কি চেঞ্জেস করা হবে? প্রথমে সেক্রেটারি অফ দ্য স্টেট বলে একজন পজিশন অ্যাপয়েন্ট করা হবে, সেক্রেটারি অফ দ্য স্টেট। নেক্সট, গভর্নর জেনারেল ছিল, গভর্নর জেনারেল পজিশনটাকে শেষ করে ভাইসরয়ের পজিশন করে দেওয়া হবে, ভাইসরয় অফ ইন্ডিয়া বলে ডাকা হবে। তো অপশন পড়ো, বুঝতে পারবে। প্রথমে সেক্রেটারি অফ দ্য স্টেট, একদম ঠিক আছে। প্রপোর্শন অফ ইন্ডিয়ান সোলজার্স ইন দ্য ব্রিটিশ আর্মি ওয়ার ইনক্রিজড, পাওয়ার অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি হ্যাজ হ্যান্ডেড ওভার। হ্যাঁ, এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে ভুলে গেলাম, যে এখন কোম্পানি রুলকে শেষ করে দেওয়া হবে। কোম্পানি রুল এখন থাকবে না, আর কোম্পানি রুলকে পাওয়ারটাকে ট্রান্সফার করে দেবে ক্রাউনের কাছে। মেয়ের একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন রেখে ছেড়ে দেবে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ভাইসরয় হয়ে গেল। তিনটে ঠিক হলো। এইখানে এরকম কিছু হয়নি, প্রপোর্শন অফ ইন্ডিয়ান সোলজার্স ওয়ার ইনক্রিজ, এরকম কিছু বলা যায়নি, কিছু করা যায়নি, তাহলে এইটা হয়নি। তো এই জিনিসটা হয়নি, ঠিক, এই জিনিসটা করা হয়নি। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, প্রশ্ন তোমাকে দেওয়া যাবে, প্রশ্ন তোমাকে দেওয়া যাবে, স্মাইলি দিতে হবে তোমাকে। লাস্ট গভর্নর জেনারেল অফ, দুটো দিতে হবে, অফ বেঙ্গল অ্যান্ড অফ ইন্ডিয়া, দুটোই প্রশ্ন তোমাদের থাকবে। যে লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কি ছিল, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল, এই দুটো উইথ স্মাইলি। যেহেতু দুটো প্রশ্ন, দুটো স্মাইলি, দুটো ইমোজি তোমাদের কাছে চলে যাবে। ঠিক, কি সুন্দর লাগছে দেখো, এইভাবে পড়তে হবে। চলো, কোশ্চেন দিচ্ছে, পিট কি বলছে? পিট কোল হ্যাজ ড্যাশ কার্বন অ্যান্ড ড্যাশ ময়েশ্চার কন্টেন্ট। দেখো, কোল বা কয়লা সম্বন্ধে যখন বলা হয়, তো কয়লাকে নিয়ে তোমরা বুঝে নেবে। কয়লাকে নিয়ে দেখো, কোলের বিভিন্ন টাইপস রয়েছে কয়লাকে নিয়ে। প্রথমটা হলো অ্যান্থ্রাসাইট, তারপর হলো বিটুমিনাস, তারপরে লিগনাইট, অ্যান্ড তারপরে হয়ে গেল পিট। এই সমস্ত টাইপ হয়ে গেল। তো সবচেয়ে বাজে কোল হলো এটা পিট, সবচেয়ে বাজে কোল হলো পিট, মানে ইন টার্মস অফ কার্বন কন্টেন্ট। তো দেখো, সবচেয়ে বেস্ট কোল যদি বলা হয় তাহলে অ্যান্থ্রাসাইট, এখানে সবচেয়ে বেশি কার্বন পাওয়া যায়। আর সবচেয়ে কম কার্বন পাওয়া যায় কোথায়? পিটে। এবার তুমি দেখো, যেখানে কার্বন কম আর ময়েশ্চার বেশি, জল বেশি থাকবে, তাহলে তো এখানে দেখো লো, লো হবে না, লো আর হাই, মানে এই জায়গাটাতে কি বসবে, এই জায়গাটাতে কি বসবে যদি বলা হয়, তো বলবে লো কার্বন কন্টেন্ট হাই ময়েশ্চার
মানে জলের মাত্রা বেশি থাকে, কার্বন কম থাকে, সেটাকে বলা হয় পিট। ঠিক, সেটাকে বলা হয় পিট। আচ্ছা, প্রশ্ন স্মাইলি উইথ কোশ্চেন চলে এসছে, আগে স্মাইলি দিয়ে দেবো, তারপর প্রশ্ন চলে আসবে। নেক্সট কোশ্চেন কি বলছে, ডায়মন্ড ইজ অ্যান অ্যালোট্রপ অফ কার্বন। কার্বনের অ্যালোট্রপ হলো ডায়মন্ড, কার্বনের অ্যালোট্রপ কি হলো, ডায়মন্ড। এইবার আমাকে বলবে এই ডায়মন্ডের শেপ কি, শেপটা কি, কেমিস্ট্রির প্রশ্ন, কি শেপে থাকে, সেটা কি শেপে জানা যায়, ডায়মন্ডের অ্যালোট্রপের শেপটা কি হয় এটা বলতে হবে। ঠিক, নেক্সট প্রশ্ন, ওয়াটার ড্রপলেটস কজেস রেনবো ডিউ টু। ওয়াটার ড্রপলেটস মানে পানির যে ফোঁটাগুলো হয় সেটার জন্য ড্রপলেটস হয়, মানে ড্রপলেটসগুলো কি করে, অ্যাটমসফিয়ারে কি করে, ডিফিউশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ সানলাইট, নাকি রিফ্লেকশন অফ সানলাইট, নাকি ডিসপারশন অ্যান্ড রিফ্র্যাকশন অফ সানলাইট। যেটা সঠিক অ্যান্সার সেটা চুজ করতে হবে। দেখো কি বলছে এখানে, যে এইখানে রেনবো ফরমেশনের জন্য প্রথমে দেখো হোয়াইট লাইট, এই লাইটটা 7টে কালারের মধ্যে ভাগ হয়ে যায়, মানে ভিবজিওরের মধ্যে ভাগ হবে। আর এই প্রসেসটাকেই আমরা বলি, এই প্রসেসটাকে আমরা কি বলি, ডিসপারশনের নামে জানি। কি নামে জানি, ডিসপারশন। এইদিকে যখন লাইট এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে এন্টার করে, যখন লাইট এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে এন্টার করে, তো সেই জিনিসকে আমরা কি বলি, বলবে রিফ্র্যাকশন বলি। কি বলি, রিফ্র্যাকশন। ধরো এটা হলো, তো এটা বলছে নর্মাল, এটা হয়েছে ডেন্সার, এটা রেয়ারার। তো যখন এরকম লাইট আসবে এরকম বেঁকে যাবে, হলো না ঠিক মতন, এখান থেকে এভাবে বেঁকে যাবে, আওয়াজ ফ্রম দ্য নর্মাল, তো এটাকে বলা হয় রিফ্র্যাকশন। তাহলে এখানে দেখো ড্রপলেট মানে এয়ার মিডিয়াম থেকে এন্টার করবে, এয়ার মিডিয়াম থেকে এন্টার করবে কোথায়, জলের মিডিয়ামে, তাই এখানে রিফ্র্যাকশনও হচ্ছে কি না, রিফ্র্যাকশনও হচ্ছে। তো এখানে দুটো ফেনোমেননই কাজ করছে, এখানে কি কি কাজ করছে, ডিসপারশন অফ লাইট আর রিফ্র্যাকশন অফ সানলাইট, দুটোই হচ্ছে ওয়াটার ড্রপলেটসের জন্য, রেনবো হওয়ার জন্য। ঠিক, আচ্ছা, হোমওয়ার্ক হোমওয়ার্ক হোমওয়ার্ক, এই ভিবজিওরের মধ্যে ম্যাক্সিমাম ডেভিয়েশন কার হয়, এন্ড মিনিমাম ডেভিয়েশন কোন লাইটের হয়, সবচেয়ে কম ছড়িয়ে যায় সবচেয়ে বেশি ছড়ায়, সেটা কিসের মধ্যে হয়, তোমাদেরকে বলতে হবে উইথ স্মাইলি। আমাদের স্মাইলি এখানে পাশেই থাকবে। ঠিক, তো এইটা হয়ে গেল আমাদের প্রশ্ন। দেখো রেনবো ইজ কজড বাই সানলাইট অ্যাটমসফিয়ারিক কন্ডিশনের জন্য, এই ধরনের তুমি দেখতে পাও। রেনবো সবসময় দেখবে উল্টো ডাইরেকশনে, অপোজিট ডাইরেকশন, অপোজিট টু সানলাইট। সূর্য যেদিকে থাকবে তার উল্টো দিকে তুমি রেনবো দেখতে পাবে। ক্লিয়ার হয়েছে, তার উল্টো দিকে তোমরা রেনবো দেখতে পাবে। এবার রেনবো হওয়ার জন্য প্রিসাইজলি বলতে গেলে তিনটে ফেনোমেনন কাজ করে বাবু, এক হলো রিফ্র্যাকশন অফ সানলাইট, এক হলো ডিসপারশন অফ সানলাইট, বিচ্ছুরণ যেটাকে বলা হয়, আর এক হলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এই সমস্ত কাজ হচ্ছে। ক্লিয়ার, চলো এই প্রশ্নটা যাব, এই প্রশ্নটা করে ফেলবো। ঠিক, কোশ্চেন বলছে গান্ধী ইরউইন প্যাক্ট ওয়াজ সাইন্ড ইন দ্য ইয়ার, কোন বছরে গান্ধী ইরউইন প্যাক্ট হয়েছিল। আবার গান্ধী ইরউইন প্যাক্ট ছিলটাই কি আগে জানতে হবে। তো দেখো গান্ধীর সঙ্গে তখনকার ভাইসরয় ইন্ডিয়াতে ছিল লর্ড ইরউইন, ভাইসরয় অফ ইন্ডিয়া ছিল লর্ড ইরউইন, আর এই ইরউইনের সাথে ইরউইন গান্ধীকে ডেকেছে, চলো আমরা কথা বলি, তুমি রাউন্ড টেবল কনফারেন্সে যাবে না কেন, যাও, ওটা ভালো কথা হবে, ওখানে ডিসকাশন হবে, এই হবে সেই হবে, সেটাকে বলা হয় গান্ধী ইরউইন প্যাক্ট। তো গান্ধীজি বলছে যে ঠিক আছে আমাদের যত প্রিজনার্স রয়েছে ওদেরকে পলিটিক্যাল প্রিজনার ডিক্লেয়ার করে দাও, তুমি ভগৎ সিং রাজগুরু সুখদেবকে ছেড়ে দাও, বলছে না পারবো না, সরি। এই প্যাক্টটাকে বলা হয় গান্ধী ইরউইন প্যাক্ট। সেটা প্রিসাইজলি গান্ধীর সাথে যখন এটা প্যাক্টটা হয় গান্ধীর সাথে, সেটা গান্ধী ইরউইন প্যাক্টের নামে জানি। এইটা গান্ধী ইরউইন প্যাক্ট, গান্ধী ইরউইন চুক্তি যেটা হয়েছিল সেটা হয়েছিল 5th of March, 5th of March
1931 এখন হয়েছিল গান্ধী হেরোইন প্যাক্ট। ঠিক, তো এটা হয় 1931-এ গান্ধী হেরোইন প্যাক্ট নামে আমরা জানি। ঠিক, গান্ধী হেরোইন প্যাক্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেনে চলে যাই, লেটস গো। হ্যাঁ, তো নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইস্টার্ন মোস্ট সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। সবচেয়ে পূর্ব দিকে, ইস্টার্ন মোস্ট বলতে পূর্বোত্তম, পূর্বোত্তম সেটার সাইটটার নাম কি, মন্দা নাকি দাইমাবাদ, আলমগীরপুর না সুক্তাগেন্ডর? তাহলে সবচেয়ে ভালো হয় যে আমরা পুরো সাইটগুলোই পড়ে নিই, কোন সাইট কোথায় রয়েছে সেটা পড়ে নিই। তো চলো এই দিকে দেখো, এক হলো, আর এই দিকে চারটে আমরা করে নেব। চলো শুরু করা যাক। এইদিকে নর্থ, তো নর্থের লেখা কি সবাই তো জানো, এন, সাউথ, ইস্ট, ওয়েস্ট। নর্থে হয়ে গেল মন্দা, ইস্টে হয়ে গেল আলমগীরপুর, ইউপিতে রয়েছে, সাউথে হয়ে গেল দাইমাবাদ, অ্যান্ড ওয়েস্টে তোমার হয়ে গেল সুক্তাগেন্ডর, সুক্তাগেন্ডর। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে গেল, এখানে তোমরা দেখে নিজে বলতে পারো ইস্টার্ন মোস্ট সাইট হয়ে গেল আলমগীরপুর। কি হয়ে গেল, আলমগীরপুর। ঠিক, আচ্ছা আমাকে বলো যে আইভিসি এজ কত, কত থেকে কত বছর মধ্যে ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ঠিক, আর যে আইভিসি যে প্রসেসের এজ এস্টিমেট করা হয়, এজ এস্টিমেশন করা হয়, সেটা বাই হুইচ মেথড, বাই হুইচ মেথড, সেই মেথডের নামটা কি, দুটো তোমাদের প্রশ্ন এখানে থাকবে। নেক্সট চলো নেক্সট প্রশ্নে গেলাম। দ্য ফেমাস নেকচন্দ রক গার্ডেন ইজ লোকেটেড, নেকচন্দ্র রক গার্ডেন কোথায় রয়েছে? তো নেকচন্দ্র রক গার্ডেন যেটা রয়েছে সেটা রয়েছে তোমার চণ্ডীগড়ে। কোথায় রয়েছে, চণ্ডীগড়। এদিকে শ্রীনগর, ডাল লেক রয়েছে কিনা, ডাল লেক। ঠিক, ক্লিয়ার। সিমলা মানে হিমাচল প্রদেশে বিভিন্ন রয়েছে, কুল্লু মানালি এসব হিল স্টেশন রয়েছে। ঠিক, জম্মু কাশ্মীরে মন্দির রয়েছে, জম্মুতে মন্দির রয়েছে, বৈষ্ণোদেবী মন্দির, তো সেই সমস্তগুলো এখান থেকে বের করা যায়। ফর হাউ মেনি মান্থস ইজ এ চেক ভ্যালিড ফ্রম দ্য ডেট অফ ইস্যু, যেদিন থেকে ইস্যু হয়ে যাবে তার থেকে কতদিন অবধি চেক একটা ভ্যালিড ধরা হয়, চেককে একটা ভ্যালিড ধরা হয় কতদিন অবধি, এটা হলো প্রশ্নটা। বোঝা গেছে? তো একবার চেক ইস্যু করার পর চেক 3 মাসের জন্য ভ্যালিড থাকে। কতদিনের জন্য, 3 মাসের জন্য। দেখো এটা হলো একটা চেক, এটা হলো একটা চেক। তুমি এইখানে দেখবে যে এইখানে অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকে, এইখানে তুমি অ্যামাউন্টটা নাম্বারে লিখবে, তারপরে এখানে কাকে দেবে নাম লিখবে, কত টাকা দেবে সে লিখবে। আর এরকম ক্রস করে দিলে অ্যাকাউন্ট পেই জন্য হয়, এরকম ক্রস করে দিলে, তোমাদেরকে অবশ্যই ইকোনমিক্সে পড়ানো হয়েছে, ক্রস করে দিলে অ্যাকাউন্ট পেই হয়। এইখানে বিভিন্ন ক্ষেত্রে আইএফসি নাম্বার লেখা থাকে, তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়েই দিই, তোমাদের জন্য হোমওয়ার্কই দিয়ে দিই। আইএফসি নাম্বার এটা কত ডিজিট কোড হয়, কত ডিজিট কোড হয় আইএফসি, এটা কত ডিজিট কোড হয় আইএফসি, তুমি আমাকে বলবে। ঠিক, দেখো ব্যাংকস উইল হ্যাভ টু মেনশন 3 month ভ্যালিডিটি অন চেকস অ্যান্ড ড্রাফট ইস্যুড বাই দেম। ড্রাফটও যেটা ইস্যু হয় সেটার ক্ষেত্রেও 3 মাসের ভ্যালিডিটি দেওয়া হয়। ক্লিয়ার, এগিয়ে যাই, নেক্সট কোশ্চেনে গেলাম। হু সার্ভড অ্যাজ দ্য ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার হিসাবে কে সার্ভিস দিয়েছিল আমাদের দেশকে? প্রশ্নটা হলো কে কামরাজ, নাকি মোরারজি দেশাই, নাকি সর্দার বল্লভভাই পটেল, নাকি শ্রী রাজা গোপালচারী? তো চলো দেখো, যখন আমাদের প্রথম গভর্নমেন্ট ফর্ম হয়, গভর্নমেন্ট ফরমেশনের মধ্যে পিএম তো আমাদের কে ছিল, জওয়াহরলাল নেহেরু, আর ওনার ডেপুটি পিএম হিসাবে সার্ভ করেছিল সর্দার পটেল। ঠিক, এই যে তুমি নাম দেখতে পাচ্ছ মোরারজি দেশাই, সেকেন্ড ডেপুটি পিএম ছিল, ডেপুটি পিএম অফ ইন্ডিয়া, সেকেন্ড ডেপুটি পিএম অফ ইন্ডিয়া। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে
सरदार वल्लभ भाई पटेल। सी राजागोपालचारी, लास्ट गवर्नर जनरल ऑफ इंडिपेंडेंट इंडिया। इंडिपेंडेंट इंडिया लास्ट गवर्नर जनरल के हलो सी राजागोपालचारी। नेक्स्ट प्रश्न, ন্যাশনাল সায়েন্স ডে ফলস অন, কোন দিনে আমরা ন্যাশনাল সায়েন্স ডে হিসাবে মানাই? ন্যাশনাল সায়েন্স ডে হিসাবে মানাই তো বলবে 28th অফ ফেব্রুয়ারি। 28th অফ ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে হিসাবে জানাই। কেন? আমাদের দেশের বিভিন্ন মানে প্রখ্যাত সায়েন্টিস্ট সিভি রমন, ইনি রামান এফেক্ট ডিসকভার করেছিলেন, যেটার জন্য ইনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। কি পেয়েছিল? নোবেল প্রাইজ। আর সেই জন্য আমরা সেলিব্রেট করি অ্যাজ দ্য ন্যাশনাল সায়েন্স ডে, আমাদের দেশের ন্যাশনাল সায়েন্স ডে হিসাবে সেলিব্রেট করি। চলো দেখো আগে কিছু এক্সপ্লেনেশন রয়েছে যদি। এই দেখো, ন্যাশনাল সায়েন্স ডে ইজ সেলিব্রেটেড অন 28th অফ ফেব্রুয়ারি 1928, কারণ সেই দিন আমাদের ডিসকভারি মার্ক করে 28th অফ, আমি 20th মার্চ লিখেছি না ফেব্রুয়ারি লিখেছি? হ্যাঁ ঠিকই, ফেব্রুয়ারি তো ছিল ভাই। 28th অফ ফেব্রুয়ারি যে রামান এফেক্ট ডে, সিভি রমন ডিসকভার করেছিল রামান এফেক্ট, আর সেটার জন্য 1930 সালে, মনে রাখবে 1930 সালে উনি কি পেয়েছিলেন? নোবেল প্রাইজ পেয়েছিলেন 1930 সালে। কিসের জন্য? বলবে ফিজিক্সের জন্য। ফিজিক্সের জন্য রামান এফেক্ট কিসের জন্য? তো হয় তো ফিজিক্সের জন্য উনি প্রাইজ পেয়েছিলেন। ক্লিয়ার? চলো এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন, 9 ড্যাশ লাইন। 9 ড্যাশ লাইন তুমি কোথায় শুনতে পাও? তো 9 ড্যাশ লাইন ইজ লোকেটেড ইন বেরিং সি, না ক্যাপসিয়ান সি, না ইন্ডিয়ান ওশান, নাকি সাউথ চায়না সি? তো তোমরা এখানে অ্যান্সার করতে পারো, সঠিক অ্যান্সার করবে সাউথ চায়না সিতে রয়েছে 9 ড্যাশ লাইন। সাউথ চায়না সি ইজ এ ডিসপিউটেড ল্যান্ড, যেটার উপরে সবসময় চায়না ক্লেম করে থাকে। ডিসপিউটেড সি, যেটাতে ক্লেম দেখে সবসময় ক্লেম থাকে চায়নার, যে এটা আমার এরিয়া, পুরোপুরি আমার এরিয়া। ক্লেম বাই চায়না, ক্লেমড বাই চায়না, ঠিক। এদিকে ইন্ডিয়ান ওশান ইজ দ্য থার্ড লার্জেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড। থার্ড লার্জেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড। ওশান ইন দ্য ওয়ার্ল্ড, থার্ড লার্জেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড। প্রশ্ন তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে যাই, যে লার্জেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড কি হয়? লার্জেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড কি হয়? লার্জেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড কাকে বলা হয়? এটা হলো প্রশ্ন। নেক্সট এগিয়ে চলো। নেক্সট কোশ্চেন বলছে, কোশ্চেন কি বলছে? গজনের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ ইন হুইচ স্টেট? গজনের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোন রাজ্যের মধ্যে পাওয়া যায়? ঠিক আছে, ক্লিয়ার? তো চলো এখানে আমরা টোটাল 25টা কোশ্চেন রাখবো। কটা কোশ্চেন? 25টা কোশ্চেন, অনেকগুলো বাকি রয়েছে, তো একটা একটা করে ডিসকাস করতে চলি। তোমাদের প্রশ্ন দেখো, গজনের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায় রয়েছে? সেটা কি উড়িষ্যাতে রয়েছে, নাকি রাজস্থানে রয়েছে, নাকি মহারাষ্ট্রায় রয়েছে? কোন জায়গায় তোমার গজনের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি পাওয়া যায়? একটু আগে তোমাদেরকে ডিসকাস করলাম, লাস্ট কোশ্চেনটা কি দিয়েছিলাম? তো দেখো আমি একটা প্রশ্ন দিয়েছি লার্জেস্ট ওশান, আরেক সঙ্গে একটা মনে রাখবে, সেটা হলো কি মনে রাখবে? যে স্মলেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড কি? ঠিক, স্মলেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড কি? সবচেয়ে ছোট ওশানও মনে রাখবে যে কি হবে টোটাল। তো এখানে আমরা প্রশ্নতে চলে এসেছি, গজনের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায় রয়েছে? গজনের যেটা হয় সেটা হয়েছে তোমার এ বি নাম্বার, রাজস্থানে থাকবে। কোথায় থাকবে? রাজস্থান, ঠিক। ক্লিয়ার? আচ্ছা, সিমলিপাল, সিমলিপাল এখানে রয়েছে। মহারাষ্ট্রায় রয়েছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। মধ্যপ্রদেশে ভাবনগর, বা তুমি বিভিন্ন ম্যাক্সিমাম ন্যাশনাল পার্ক এখানে পাওয়া যায়। তোমরা বের করবে তো, ম্যাক্সিমাম নাম্বার অফ ন্যাশনাল পার্কস অ্যাট প্রেজেন্ট এখানে ছিল, ঠিক। আমরা চিতা নিয়ে এসেছি, সেই চিতাটাকে কোথায় রেখেছি? চিতাটাকে কোন ন্যাশনাল পার্ক বা কোথায়, কোন রাজ্যের মধ্যে, কোন জায়গায় রেখেছি? মধ্যপ্রদেশে রেখেছি। কোন জায়গায় রেখেছি সেটার অ্যান্সার করবে। নেক্সট, সচিন তেন্ডুলকর মেড হিজ টেস্ট ডেবিউ ইন 1989 অ্যাট। সচিন তেন্ডুলকর প্রথম যে খেলেছিল ম্যাচে, সেটা কোন দেশের সাথে খেলেছিল আর কোথায় খেলেছিল, সেটা হলো প্রশ্নটা। তো দেখো, তোমরা যদি মনে রাখো বা মনে জানো, সচিন তেন্ডুলকর একটু ফলো করো, তো মনে রাখবে 16 বছর 205 দিনের বয়সে ইনি প্রথম ডেবিউ করেন, যাকে বলা হয় লিটল মাস্টার, মাস্টার ব্লাস্টার। আর ইনি ডেবিউ করেছিলেন পাকিস্তানের এগেনস্টে। কোথায় করেছিলেন? পাকিস্তানের এগেনস্টে। এবার এখানে অপশানে কোথায় পাকিস্তান পাচ্ছ? তো বলো দেখো, করাচি পাকিস্তান, আর কোথাও নেই, করাচি পাকিস্তান, ঠিক। ইনাকে আমরা বিভিন্ন নামে জানি, মাস্টার ব্লাস্টার নামে জানি।
ক্রিকেট মোস্ট অফ দ্য রেকর্ড ইনার নামেই রয়েছে। ইনি ফার্স্ট স্পোর্টস পার্সন যাকে ভারতরত্ন দেওয়া হয়, ফার্স্ট স্পোর্টস পার্সন বা ইয়ংগেস্ট যাকে ভারতরত্ন দিই আমরা, ভারতরত্ন দেওয়া হয়, ঠিক? তো ফার্স্ট স্পোর্টস পার্সন। নেক্সট, এন্টি ডিফেকশন ল ইজ গিভেন ইন হুইচ শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? এন্টি ডিফেকশন ল, আমি বারবার বলি, এটা একটা ট্রিকের মাধ্যমে মনে রাখবে, তোমাদেরকে বহুবার বলেছি। দেখো আমি বলেছি টিয়ার্স অফ ওল্ড পিএম, টিয়ার্স অফ ওল্ড পিএম, এখানে টোটাল 12টা তফসিল আমাদের চলে আসছে, 12টা তফসিল রয়েছে, সেই সমস্ত 12টা তফসিল এখানে চলে এসছে, টিয়ার্স অফ ওল্ড পিএম এখানে চলে এসছে। তো এখানে বলছে 10 নম্বর শিডিউল, পরপর কাউন্ট করে আসো, 5, 6, 7, 8, 9, 10, এই যে 10 নম্বর শিডিউল, এটা ডিফেকশন, ডিফেকশন মানে এন্টি ডিফেকশন ল, এন্টি ডিফেকশন ল, এন্টি ডিফেকশন ল, এটা তোমার কোথায় রয়েছে? 10 নম্বর শিডিউলের মধ্যে রয়েছে, এখানে হয়ে যাবে 10th। তাহলে চেক করো, সেকেন্ড টিআরসই, ই ফর ইমলুমেন্টস, ইমলুমেন্টস মানে যে টাকা পয়সা স্যালারি পায়, সেটা সেকেন্ড শিডিউলে রয়েছে। থার্ড, অ্যাফার্মেশন মানে ওথ এন্ড অ্যাফার্মেশন, শপথ দেওয়া হয়, ওথ এন্ড, যখন যেরকম প্রধানমন্ত্রীকে শপথ কে দে, তো প্রধানমন্ত্রীকে শপথ দেওয়া করাবে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতিকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিসকে রাষ্ট্রপতি, গভর্নরকে তোমার চিফ জাস্টিস অফ হাইকোর্ট, মুখ্যমন্ত্রী দিদিকে তো গভর্নর অফ দ্য স্টেট, ঠিক? নেক্সট, ফোর্থ শিডিউল, আর কাউন্সিল অফ স্টেট মানে রাজ্যসভা, রাজ্যসভা কি হয়ে যাবে? রাজ্যসভা হয়ে যাবে। এখানে প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, রাজ্যসভা যে হয়, রাজ্যসভা যে টেনিউর, রাজ্যসভার টেনিউর মানে কত বছরের মেয়াদ হয় মেম্বারদের, রাজ্যসভার মেম্বারদের কত বছরের মেয়াদ হয় বা কত বছরের টেনিউর হয়, এটা জানতে হবে, ঠিক? রাজ্যসভা টোটাল নাম্বার অফ সিটস 250টা, 250টা, সেটার মধ্যে রাষ্ট্রপতি কতজনকে নমিনেট করে, কতজন নমিনেট হয়, কতজন আর নমিনেটেড, দুটো হোমওয়ার্ক, কতজন নমিনেট করা হয়। নেক্সট প্রশ্ন যাই, দেখো বাবু আর 3টে কোশ্চেন, লাস্ট 3 টু গো। হুইচ ইয়ার হিন্দু উইডোজ রিম্যারেজ অ্যাক্ট ওয়াজ পাসড? তো হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস হয়েছে 1856-এ। খুবই এখানে মানে করেছিল, এগিয়ে নিয়ে গেছিল এই মুভমেন্টকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবে, কি হয়ে যাবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এই সালে হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস হয়ে গেছিল, ঠিক? তো এই সালে পুনর্বিবাহ আইন যেটা এসেছিল 1856, ঠিক? আচ্ছা আমাকে বলো তো, যখন হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস হয়, তখন সেই সময় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল? কোশ্চেন হোমওয়ার্ক, ঠিক? আরেকটা প্রশ্ন দিয়ে দিই, আরেকটা প্রশ্ন দিই, সতী অ্যাবলিশন কবে পাস হয়? সতী অ্যাবলিশন কোন বছরে হয়? আর তখনই গভর্নর জেনারেল কে ছিল? এটা হোমওয়ার্ক তোমাদের থাকবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে খুব বড় রোল প্লে করেছিলেন, অনেক বিভিন্ন জায়গায় মুভমেন্ট নিয়ে গেছিলেন, সেটাকে স্প্রেড করেছিলেন যে পলিগেমি করতে নেই, মানে একজনকে 10টা বিয়ে, 5টা বিয়ে, 4টে বিয়ে করতে নেই, ভাবো তখন বিয়ে হতো প্রচুর ছোট ছোট, তো সেটাকে উনি পাস করিয়েছিলেন। নেক্সট, হুইচ রিট ইন ল্যাটিন ওয়ার্ড মিনস উই কমান্ড? আমি তোমাকে কমান্ড দিচ্ছি, ল্যাটিন ওয়ার্ডে কাকে বলা হয়? সেটিওরেরি, ম্যান্ডামাস, হ্যাবিয়াস কর্পাস, কোয়ারেন্টো। দেখো ভেঙে দিই যদি, হ্যাবিয়াস কর্পাস মানে টু হ্যাভ এ বডি, টু হ্যাভ এ বডি। কো ওয়ারেন্টো মানে বাই হোয়াট ওয়ারেন্ট, কি ওয়ারেন্টে দ্বারা তুমি আমাকে অ্যারেস্ট করতে এসছো। ম্যান্ডামাস মানে উই কমান্ড, আমি তোমাকে কমান্ড দিচ্ছি, এটা হলো ম্যান্ডামাস। আর সেটিও মানে টু বি সার্টিফাইড, টু বি সার্টিফাইড। তাহলে এখানে উই কমান্ড আমরা কোথায় পাচ্ছি? ম্যান্ডামাস। আরেকটা রিটস রয়েছে, সেটা হলো প্রহিবিশন। কি হয়েছে? প্রহিবিশন। এই প্রহিবিশন আমরা কোথা থেকে নিয়ে এসেছি তত্ত্ব এটা, বা সমস্ত এই রিটসগুলো, তো এই সমস্ত রিটসগুলো আগে তো অনুচ্ছেদ আর্টিকেল 32-তে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? আর্টিকেল 32-তে দেওয়া আছে। আর সেটা কোথা থেকে নিয়ে এসেছি এটা আমরা, তো বলবে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে রিটসগুলো নিয়ে এসেছি। সুপ্রিম কোর্টে যদি যাও, সুপ্রিম কোর্টে যদি যাও, সুপ্রিম কোর্টে যদি যাও তাহলে আর্টিকেল 32 ইউজ করবে, আর্টিকেল 32 ইউজ করবে। হাইকোর্টে যদি যাও তাহলে আর্টিকেল 226 ইউজ করবে, 226 ইউজ করে নেবে, আর্টিকেল 226 ইউজ করে নেবে, ঠিক? চলো নেক্সট, হু অর্ডার দ্য জলিয়ানওয়ালা বাগ ম্যাসেকার? জলিয়ানওয়ালা বাগ ম্যাসেকার কে অর্ডার করেছিল? দেখো এইটা বেসিক্যালি হয়েছিল 13th এপ্রিল, 13th এপ্রিল 1919। একটা বাগ রয়েছে, একটা গার্ডেন ছিল যেখানে একটা শুধু একটা সিঙ্গেল এন্ট্রেন্স ছিল, ওইখানে পুলিশ ঘেরে সবার উপরে ওপেনিং ফায়ারিং করে দিয়েছিল। তো সেটাকে অর্ডার করেছিল কে? তো বলবে কর্নাল রেগলিন ডায়ার, রেগনাল্ড ডায়ার অর্ডার করেছিল এটাকে। কে করে? রেগলিন ডায়ার। নেক্সট,
আর কিছু নেই বাবু, এটা আমাদের 25টা কোশ্চেন, আবার পার্ট 2 থাকবে এখানে। পার্ট 2 এখানে আমরা শেষ করছি। অবশ্যই যা যা হোমওয়ার্ক দিয়েছি অন্তত খাতাতে লিখে রাখবে, খাতাতে লিখে রাখবে, কমেন্টে জানাবে যতটা পারবে জানাবে, তারপরে খাতায় লিখে রাখবে যে কি কি হোমওয়ার্ক তোমাদেরকে দিয়েছি। সমস্ত জিনিসগুলো খাতায় লিখে রাখলে, নোট ডাউন করলে, তারপরে ওইটা কি করবে, তারপরে ওইটাকে নোট করে এই পিডিএফ তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেল WBPSC ওয়ালাতে পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে যদি আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে চাও, আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে চাও বা কিছু জানতে চাও, তো আমার একটা টেলিগ্রাম রয়েছে, জিতু তিওয়ারি স্যার, আমার নামে একটা টেলিগ্রাম চলেছে, জিতু তিওয়ারি স্যার ড্যাশ PW, সেখানে তোমরা জয়েন করতে পারো। সেখানে তোমরা জয়েন করে আমাদের সাথে যুক্ত হয়ে যা ডাউট যত কিছু থাকে সেটা তোমরা জিজ্ঞেস করতে পারো। প্লাস আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে একটা টেলিগ্রাম রয়েছে, যেটা হলো WBPSC ওয়ালা। তো এই পিডিএফ বা ফাইলগুলো তোমরা কোথায় পাবে? WBPSC ওয়ালাতে। তো আশা করছি সব বুঝতে পেরেছো। আর কি চাই, তোমাদের কি লাগে, এইভাবে প্রশ্ন চলতে থাকবে, এইভাবে আসবে। তো আমাদের সাথে থাকো, নিজের সাজেশনগুলো কমেন্টে জানাও, অন্তত আমরা বুঝতে পারবো যে কী তোমাদের দরকার, কী তোমাদের দাবি, সেটার জন্য সবসময় PW রয়েছে। চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।